বেসিক যে পরিবর্তনগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমি করি, কিন্তু তারপরে তাদের যে কয়েকটা ভালো কাজ ছিল তার মধ্যে কিন্তু এই যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, তারপরে আপনার এই দুদকের এই সমস্ত যে এইগুলি ছিল, এগুলি কিন্তু ভালো কাজই ছিল। একটা মানুষ তো সবার খারাপ হয় না, কিছু কিছু ভালো থাকে মন্দও থাকে। তো এগুলি তো সরকার ঠিক বেছে বেছে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি বাদ রাখছে। এবং রেখে তারা কি বলছে, রেখে তারা বলতেছে এগুলো আমরা আরো অধিকতর মানে আপনার আরো ভালো করব। তা আরো ভালো তো আপনি করবেন, মানলাম। তা আরো ভালো করার জন্য যেটা একটু কম ভালো ছিল সেটাকে বাতিল করতে হলো কেন? সিম্পল তো, যে আপনার বিচার বিভাগের আলাদা সচিবালয়, এটা কাজ শুরু হয়ে গেছে রে ভাই, লোক নিয়োগ হয়ে গেছে, ওটাকে আপনি বাতিল করতে, ওটা কি খারাপ ছিল? ওটা তো আপনি আরো ভালো করেন, তো ওটা রেখে ভালো করেন, ওটাকে বাতিল করবেন কেন? যখন আপনি বাতিল করেন তখন বোঝা যায় ভাই আপনার মধ্যে একটা মতলব আছে, এবং সেই মতলবগুলি তারা বাস্তবায়ন করতেছে। এবং একটার পর একটা মতলব দেখেন কতগুলি বিষয়। এই যে আপনার জুলাই ঐক্যমত্য কমিশন যাই বলেন আপনারা, কিছু কিছু সংস্কার করছে, সব সংস্কার আমার পছন্দও না, আবার কিছু সংস্কার কিন্তু ভালো আছে। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি, দুদকের কমিশনার নির্বাচন পদ্ধতি, এগুলো তো কিছু কিছু আছে। ইলেকশন কমিশন কীভাবে নির্বাচন করবেন, স্থানীয় সরকারের কি পদ্ধতি হবে, এগুলি নিয়ে কিছু কিছু পরিবর্তন সংস্কার তো ভালো ভালো ছিল, একদম খারাপ তো না। এখন এদের মতলবটা হলো এই সবগুলি কাজ সাইডে তারপরে তারা ওইগুলি করবে। তা কেন? আপনি তো এগুলো আগেও করতে পারতেন, আপনার তো এর মধ্যে আপনার দুইটা অধিবেশন হয়ে গেল, আপনি তো এগুলো করতে পারতেন আগেও। তো এগুলো আসলে পরিবর্তনের প্রতি ওনাদের কোনো আগ্রহ নাই। পরিবর্তন সবগুলি করতে হবে না আমি নিজেও মনে করি না, অনেকগুলি পরিবর্তন আমার কাছে পছন্দও না। কিন্তু বেসিক যে বেসিক যে পরিবর্তনটা, মানে যে পরিবর্তনটা হলে পর মানুষ টের পাবে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন ধরে এখন যে আলোচনাটা হচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে? যাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে উনি নিজেও আগ মুহূর্তের মতো জানেন না যে ওনাকে বানানো হচ্ছে, হঠাৎ করে উনি জানলেন যে ওনাকে বানানো হচ্ছে। কারণ উনি আবার এটাও জানেন না ওখানে যে উনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এগুলো আবার এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে একজনের হাতে, মানে পুরা আপনার মনে করেন স্থায়ী কমিটি বসছে, এটা হলো বিএনপির সর্বোচ্চ কমিটি স্থায়ী কমিটি। আমি এটা পড়ছিলাম আর কি জিনিসটা, ওই দিন এই নিউজটা আমি ওয়েট করছিলাম যে আজকে স্থায়ী কমিটিতে নাকি সিদ্ধান্ত হবে। তো বলা হলো স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনা করছে, দীর্ঘ আলোচনা করে তারা সিদ্ধান্তে পড়ছে যে এই কাজটা করার জন্য তারা দলীয় প্রধান, দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিলেন। তো দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিতে দীর্ঘ আলোচনা করতে হলো। তো এখন এটা কি বলবেন? তো আমরা তো এগুলি দেখে আসছি রে ভাই, পুরা হাসিনার আমলে এগুলি দেখছি। হঠাৎ করে উনি বলেন যে ও হলো প্রেসিডেন্ট, সে আবার দুঃখিত হয় যে আমার প্রেসিডেন্ট বানাইলো, আমি ওনার পা ধরে সালাম করার সুযোগটা হারাইলাম। তো এইগুলো আমরা দেখি, বুঝছেন? তো এখন এখানেও একই জিনিস, মানে উনি ইচ্ছা করলে, উনি কি চেয়েছেন, উনি কি বলেছেন যে আমি সব করতে চাই? তা তো বলেন নাই। সবাই মিলা মোসাহেবি কইরা মানে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, অথবা আপনি একলাই ঠিক করেন, আমরা তো দুধ ভাত। তো এটা তো হওয়া ঠিক না, এটা কিন্তু গণতন্ত্র না। এবং এই জিনিসটাই চলছে, যা ওনারা যা ভেবেছেন তাই করছেন। তাই যদি হয়, দেখেন এই দেশের এই যে আপনার যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, মানুষের তো কিছু একটা প্রত্যাশা ছিল না? ছিল তো। আমরা কি এরকম একটা মানে কোনো রকম গুরুত্বহীন এবং কোনো রকম করার সক্ষমতাবিহীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি চাই, যার নাকি যে নাকি সবচেয়ে অবহেলিত থাকবে? সেটা তো হচ্ছে, আমরা যেটা চাই নেই। তো এখন এই বিষয়গুলো আমার মনে হয় যে আগে ওই চেঞ্জগুলি করে তারা এই চেঞ্জগুলি করতে পারতেন। এগুলো তো কোনো তাড়াহুড়া ছিল না। যদি আপনি মনে করেন যে শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা রাখবেনই না, তাহলে আপনি শুরুতেই বন্ধ করে দিতেন। 4 মাসের মাথায় এসে কেন? আপনি তাকে 4 বার সহ্য করতে পারেন, তারপরে আর 10-15 দিন সহ্য করতে পারতেছেন না, তাহলে আপনি ওই সংবিধানটা পরিবর্তন করে তারপরে করতেন। তো এগুলো আছে। তবে সবচেয়ে যেটা বড় ওনাদের আমি যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা। ভাই এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলি স্থানীয় সরকারকে তাদের কবজায় নেওয়া, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের মানে ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান সে তাঁত বিশেষজ্ঞটা কি দিল বসে, আর কি করবেন? BIWTC দিল একজনে বসে, তার যোগ্যতা কি? সে যুবদল করে, একসময় যুবদল করতে এখনো করে। তো এগুলি চোখে লাগে, বুঝছেন না? একটু সময় নিত। আমি বলি না যে বিএনপির মধ্যে মানে যোগ্য লোক নাই,
যারা এই সমস্ত পদে যাবে তারা তো বিএনপি পলিটিক্সটাকেও ধারণ করবে, সমস্যা নাই, আপনার পলিটিক্স ধারণ যারা করে তাদেরকেই দেন, কিন্তু যোগ্যতা যখন একমাত্র ছাত্রদল করা অথবা যুবদল করা অথবা বিএনপি করা, তো এইটা তো প্রশ্নের সম্মুখীন হয়। প্রাইম মিনিস্টারকে দেখলাম একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, পাশে শিক্ষকদের বসিয়ে বলতেছেন যে শিক্ষাঙ্গনে যেন মানে রাজনীতিকরণ করা না হয়। উনি যখন বলতেছেন তার দুই পাশে যে ভিসি প্রো ভিসি যারা বসে আছে সবাই বিএনপি লাইনের শিক্ষক, এটা সবাই জানে। তো উনি তো রাজনীতি করেন কাকে বলে এটাই বুঝেন না, নাকি মানুষের সঙ্গে হাসি তামসা করেন, বুঝি না ভাই, এগুলো আমরা এনজয় করি না। সো বিএনপি অনেকগুলা মানুষের জীবনের বিনিময়ে এবং অনেক আহত এবং অনেক তাদের নিজের এবং পুরো বাংলাদেশের অসংখ্য মানুষের গুম খুন এবং 17 বছরে স্বৈর শাসকের অবর্ণনীয় নিকৃষ্ট শাসন আমলের পরে একটা জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের ক্ষমতায় আসা এবং দীর্ঘ 17 বছর পর। সো এখানে আসলে নির্বাচনী ইশতেহারের থেকেও জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে কারণে আমাদের জুলাই হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের যে মানুষের সব ধরনের মুক্তি, সেটা অর্থনৈতিক মুক্তি হোক এবং সামাজিক বিভিন্ন বৈষম্যের থেকে মুক্তি হোক, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, এটা বিএনপির দলীয় তাদের প্রত্যেক দল যখন নির্বাচনে যায় তার কিছু দলীয় প্রতিশ্রুতি থাকে, এটা তারা বাস্তবায়ন করেছে। কিন্তু 6 মাস না, প্রথম 24 ঘন্টার মধ্যে বিএনপি গণভোট থেকে সরে এসেছে, বিএনপি মানবাধিকার কমিশনের আইন থেকে সরে এসেছে, গুম প্রতিরোধ আইন থেকে সরে এসেছে, দুদকের আইন থেকে সরে এসেছে। 133টা অধ্যাদেশের মধ্যে যেই 16টা অধিকতর যাচাই বাছাইয়ের নামে তারা আইনে পরিণত করে নাই, প্রত্যেকটা জনগুরুত্বপূর্ণ আইন ছিল। জি, আমি ছোট একটা উদাহরণ দেই। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ হচ্ছে, শুধু একটা উদাহরণ দিই যেটা আমার এই মুহূর্তে মনে আছে। কুমিল্লার সিটি কর্পোরেশন, কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান, প্রত্যেকে বিএনপির দলীয় লোকজন বসিয়েছে। সো আমরা আশা করি না অন টপ অফ চলমান জ্বালানি সংকটকে বিএনপি যেভাবে মোকাবেলা করছে, আমি বলছি না যে এই সংকটের দায় বিএনপির, কিন্তু যেভাবে তারা মোকাবেলা করছে এবং গত 6 মাসে তারা যে সিমটম দেখিয়েছে, সায়ন্ত ভাই বলেছেন তারেক রহমান সাহেবের চারিত্রিক গুণাবলী, তার হাম্বলনেস, এই সব গুণাবলী একটা মানুষের স্বাভাবিক গুণাবলী হওয়ার কথা। একটা মানুষ ভালো আচরণ করবে, ভালো হাসি খুশি থাকবে, হাম্বল থাকবে, কাইন্ড থাকবে, একজন প্রধানমন্ত্রীর এটা নর্মাল গুণাবলী হওয়ার কথা। কিন্তু আমরা এটাকে গ্লোরিফাই করছি, অনেকটা ওভারশ্যাডো হচ্ছে যে উনি কি কি প্রতিশ্রুতি থেকে ওনার সরকার সরে এসেছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট জুলাইয়ের। সো এটা খুবই দুঃখজনক। আমরা কিন্তু সরকারকে আমরা খুব বেশি সমালোচনা করে একদম এটা কেন করে নাই এরকম কোনো কিছু বলছি না, কিন্তু সরকার সিমটমটা কি দেখাচ্ছে 6 মাসে, তাদের আগ্রহের জায়গা বা আন্তরিকতা সিস্টেম পরিবর্তনের জন্য কতটুকু আছে। আমরা ক্রিকেট বোর্ডে দেখেছি তাদের নিজস্ব লোকজন বসাতে, আমরা বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দেখেছি তাদের নিজেদের লোকজন বসাতে, এবং যেই জিনিসটা সবচেয়ে ঘৃণ্য ছিল গত 17 বছরে গুমের মতো ঘটনা, সেটার কোনো তারা প্রতিকার না করে, এই পুলিশ, আমি পুলিশের কথা বলতে ভুলে গেলাম, পুলিশ কমিশনের কোনো সংস্কার না করে, যে পুলিশের হাতেই, যে নিরাপত্তা বাহিনীর হাতেই, যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই সবচেয়ে বেশি অভিযোগ এই গুম খুনের, তাদের কোনো পরিবর্তন কিন্তু উনি আনে নাই। এবং আরেকটা বলি, এই যে অলিগার্কদের বিষয়ে আমরা যে ভুক্তভোগী, এবং গ্যাস সংকটকে তারা যেভাবে মোকাবেলা করছে, তারা কিন্তু বলছে না যে আমরা দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য বেশি জোর দিব। সেই পুরনো ধারাবাহিকতায় যে চুক্তি আওয়ামী লীগ সরকার পতনের 3 মাস আগে করে গেছে, আমরা কিন্তু এই সরকারকে দেখছি সেই চুক্তি কন্টিনিউ করতে। সো এখানে আপনি কিভাবে তাদেরকে বলবেন যে তারা চেষ্টা করছে? আমরা কিন্তু বলছি না যে আপনারা করে ফেলেন, আপনারা এটা করেন নাই কেন, কিন্তু আমরা সেই চেষ্টাটা, সেই সিমটমটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখছি না। এবং বিরোধী দল, আপনি আপনার ওখানে বলেছেন শুরুতে যে বিরোধী দলের সাথে ভালো সম্পর্ক রাখছে। আমি মনে করি যে বিরোধী দলের
ভারতকে ভালো সম্পর্ক করেই তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিয়েছে সবাই। আমি এই জাতীয় সংসদকে একটা সমঝোতার সংসদ বলেই মনে করি, এটা আমার অবজারভেশন। কারণ ইলেকশন হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা গণভোট নাই হয়ে যাবে এবং সেটা বিরোধী দলের লোকজন জানবে না, এটা অন্তত আমি মনে করি না। শান্ত ভাই ভারতের সাথে সম্পর্কের কথা বললেন, আমরা কিন্তু পুশিন বন্ধ হতে দেখি নাই সীমান্তে। আমরা কিন্তু পতিত ফ্যাসিস্টের প্রেস কনফারেন্স আমরা দেখি নাই যে ভারত এটা বন্ধ করেছে, এটা ভারত ফ্যাসিলিটেট করেছে। আমরা এটা কোনোভাবে মানতে পারি না যে এটাতে ভারতের ইন্ধন নাই, কিন্তু তার আওয়ামী লীগ এটা এই প্রেস কনফারেন্স তাদের অমতে গিয়ে তারা এই প্রেস কনফারেন্স করেছে। সো আপনি যখন একটা দেশের পালস বুঝে, জনগণের পালস বুঝে আপনি কি সেই ভারতেরকে ডিল করছেন, নাকি আপনার ভারতের সাথে আপনি নেগোসিয়েশন করে বা কোনো ধরনের আলোচনা করে সমঝোতা করে আপনি ডিল করছেন, সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। জি, আরেকটা বিষয় আমি ছোট একটা বিষয় আমি মনে করি যে এটা অবশ্যই উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে এই যে হেলথ কার্ড বা ফ্যামিলি কার্ড এগুলো কিন্তু আমরা দেখছি, তাই না? গত 6 মাসে কতবার চিকিৎসকের হাতে শরীরে আঘাত হয়েছে, তারা আহত হয়েছে। 2025 সালে কিন্তু 2টা অধ্যাদেশ করা হয়েছিল, স্বাস্থ্যসেবা কর্মী এবং প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ এবং রোগীর সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ। এগুলো আজ অবধি কিন্তু আলোচনার টেবিলেই আসে না, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা একজন চিকিৎসক হিসেবে আমি অবশ্যই এটাকে অবশ্যই আমি পয়েন্ট আউট করতে চাই, কেন এই 2টা অধ্যাদেশ আইনে পরিণত, মিনিমাম এগুলো নিয়ে কেন আলোচনা হয় নাই? প্রতিদিন ডাক্তাররা মার খাচ্ছে। জি, মাসুদ কামাল, যে সংস্কারের বিষয়ে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধনের বিষয়ে ডাক্তার তাজনুভা জাবিন বলছিলেন, সেই প্রশ্ন ঘিরে যদি আসি, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক জনাব আলতাফ পারভেজ বলেছেন মৌলিক রিফর্মের জায়গায় বিএনপি বোধহয় এগোতে চায় না। এর বড় উদাহরণ মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধন। এটাকে যদি আমরা সংস্কারের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখি, তাহলে অন্যান্য সংস্কার তারা একইভাবে করতে চায়, কিন্তু এভাবে যদি সংস্কার করা হয় তাহলে পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনা হবে, অতীতের মতো ভবিষ্যৎ একই রকম হবে। এখানেও কি আপনিও তাজনুভা জাবিনের মতো সরকারের ব্যর্থতা দেখছেন কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? না, তাজনুভা জাবিন যে কথাগুলো বললেন, এগুলিকে আপনি উড়াই দিবেন কিভাবে? কথাগুলো তো সত্যই। যেমন ধরেন যে জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে আসবো বিরোধী দলের ভূমিকা নিয়ে এবং তাদের যেই সক্রিয় ভূমিকা এবং তারা যে বারবার রাজপথে ফ্যাসিবাদের যেই সুর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে, সেটিকে আসলে এই যে সংস্কারগুলো হচ্ছে না বা সংশোধন হচ্ছে না, এগুলো নিয়ে কিনা? একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সরকারের 6 মাসের সমালোচনায় বিরোধী দলের সক্রিয়তা আমরা দেখতে পেয়েছি সংসদে এবং সংসদের বাইরে, যেমনটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধন সহ এমন নানা গুরুত্বপূর্ণ যেই অধ্যাদেশগুলো ছিল, যেগুলো নিয়ে মাসুদ কামালও বলছিলেন। আপনার কি মনে হয় বিরোধী দল আসলে এই সব কারণে বা এগুলো কি মূল এমন এই সব যেই অভিযোগগুলো তোলা হচ্ছে প্রতিনিয়ত, সেসবের কারণে কি বিরোধী দল বারবার বলছে যে নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে, আগের আমলই ফেরত আসছে বা অতীতের মতোই আসলে ভবিষ্যৎ হতে যাচ্ছে, কি বলবেন? নাকি যেই সব নীতি আছে, অর্থনৈতিক নীতি বা সংসদীয় যে নজরদারি, সেগুলোর ক্ষেত্রে সরকারকে সহযোগিতার মানদণ্ডে বিরোধী দল কি সচেষ্ট সহযোগিতা করছে কিনা? ওকে, আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে দেখেন, আগেরবার যেটুকু সময় আমাকে দিয়েছেন, সরকারের 180 দিনের অর্জনের খতিয়ানটা এত বড় যে অনেকগুলোই বাদ পড়ে গেছে, কারণ ওই টাইমও আমার বলা হয়ে ওঠে নাই। তো আরও যেগুলো ইম্পর্ট্যান্ট বাদ পড়েছেন, খাল খনন কর্মসূচি, বাংলাদেশে যে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানি না পাওয়া, মাছের উৎপাদন কমে যাওয়া, কৃষিতে প্রভাব পড়া, এই সব কিছুর সঙ্গে খাল খনন খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছেন। সেই খাল খনন কর্মসূচি শুরু করেছে, 25 কোটি বৃক্ষরোপণ করেছে এই সরকার আসার এই অল্প সময়ের মধ্যে। 1,50,00,000 নতুন চারা উৎপাদন করেছে অন রেকর্ড। এটা খুব সহজ কথা না। 2 লাখ প্রাইমারি স্কুলের শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস তারা উপহার হিসেবে সরকারের তরফ থেকে দিয়েছে। এই ক্ষমতা আসার পরপরই রোজা আসলো,
রোজা ইমাম মুয়াজ্জিনদের জন্য তাদের যে সম্মানী ভাতা দেওয়ার কথা ছিল সেটা দিল। বাংলাদেশে জ্বালানি খাত নিয়ে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই বিদেশমুখী জ্বালানি নীতি, কুইক রেন্টালের নামে কুইক করাপশন করে এই খাতটাকে ধ্বংস করা অনেক ব্যাপার আছে, সেখান থেকে উত্তরণে টাইম লাগবে। কিন্তু পাশাপাশি আমাদের বিকল্প দিকেও যেতে হবে, সেটা চিন্তা করে সোলার এই সরকার খুব মনোযোগ দিয়েছে। ইট ইজ ভেরি গুড সাইন। এবং ইতিমধ্যেই সোলার থেকে 35 মেগাওয়াট মূল গ্রিডে যুক্ত হয়েছে। ফলে এই যে কাজগুলো, আর দেখেন গুম খুন নিয়ে তার বিচার তো একদিকে চলছে, গুম খুন প্রতিরোধ বিচার আইন কিন্তু সরকার শেষ পর্যন্ত করেছে, এবং এই আইনটা কিছু কিছু জায়গায় এর তদন্ত কারা করবে না করে এগুলো নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ তুললেও এই আইনটা মোটা দাগে এখনও পর্যন্ত খারাপ আইন হয়েছে এটা কেউ এখনও বলতে পারেনি। তার মানে ভালো একটা আইন হয়েছে। এই যে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে নানান প্রশ্ন ছিল, সেটাও তারা গুছিয়ে এনে সেটার উদ্বোধন করেছে। তারপরে গণঅভ্যুত্থানের এই বিষয়টা নিয়ে যেটা তাসনুবা যেটা বললো যে আমি নাকি ওর একবারও শুনে নাই গণঅভ্যুত্থান শব্দটা বলেছি কি না, এটা মনোযোগের অভাব হতে পারে। আমি কিন্তু বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে ওই পতনের পরে সবার আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেল যে এইবার বোধহয় আমরা সব পেয়ে যাব। ওই প্রসঙ্গ বলতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান 18.5 বছর পরে আকাঙ্ক্ষা বেড়েছে কিন্তু ধ্বংস হয়েছে আমি বলেছি। কামাল আরেকটি কথাও বলেছেন, সরকার বেছে বেছে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাদ দিচ্ছে, এবং যেটা তাজনুবা জেমিন অনেকটা সেই প্রশ্নে অনেক কিছুই বলেছে। এটা সে এবার আপনার প্রশ্নে আসি, বিরোধী দল। বাংলাদেশে বিরোধী দল এই মুহূর্তে অন্তত তারা খুব কার্যকর যেই ইস্যুগুলো নিয়ে জনমত গঠন করা বা রাজনীতি করবার সুযোগ ছিল, বিরোধী দল সেখানে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। যেমন আইন শৃঙ্খলা নিয়ে কোথাও কোথাও ব্যত্যয় ঘটেছে, অসন্তোষ আসে, এইটা নিয়ে তাদের তরফ থেকে কিছু বিরোধিতা সমালোচনা থাকলেও কোনো পরামর্শ নাই। জ্বালানি খাত নিয়ে, তেল নিয়ে, এই বিদ্যুৎ নিয়ে এই যে অব্যবস্থাপনা এবং যে সংকটটা আছে সেটা নিয়ে তাদের প্রতিবাদ এবং সমালোচনা থাকলেও সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই যে এটা থেকে উত্তরণের জন্য এই করা যেতে পারে। এবং তাদের সেই প্রস্তাবনা যদি ভালো হয়, সরকার গ্রহণ না করে, তাহলে জনগণ সেটা বিচার করবে। সংসদে তারা সহযোগিতামূলক আচরণ করছে, কিন্তু এই যে অধ্যাদেশগুলো ইন্টারিম গভর্নমেন্টের সময়ের তৈরি বিভিন্ন অধ্যাদেশের মধ্যে 13টা যে সরকার আইনে পরিণত করলো না, সেই বিষয় নিয়ে তারা যৌক্তিকভাবে তথ্য উপাত্ত নিয়ে যে ডিবেটটা তৈরি করতে পারত সংসদে, সেটাও বিরোধী দল ফেল করেছে। বরং বিরোধী দল তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সরকারি দলে আসলে যারা কি করতো আল্লাহ জানে। বিরোধী দলে থাকার পরও এমপি হয়ে নিজের মেয়ের নামে 2বার নাম লিখিয়ে তালিকায় 20,000 টাকার লোভ সামলাতে পারে না। তারা বিরোধী দলে থেকেও তাদের উপজেলা আমির মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীর জন্য যাওয়া সাইকেলটা নিজের নাতির নামে নেওয়া লোভ সামলাতে পারে না। 400 কোটি টাকা হাতিয়ে নেয় তাদের নেতা। তাদের এমপিরা এই এমপি হয়ে এটুকু ক্ষমতা পেয়েই তারা একটা নাবালিকা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে কিভাবে বিপদগামী করা যায় এবং কি অনৈতিক এবং অন্যায় গর্হিত অপরাধ করা যায় সেদিকে ঝুঁকে পড়ল। তাদের অসংখ্য নেতার নামে ইতিমধ্যে ধর্ষণ, এমনকি প্রেগনেন্ট করে নারীকে গর্ভপাত ঘটানোর অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে। ফলে তারা বিরোধী দলে থেকে এমন এমন কাজ করছে যে সরকারে আসলে যে বেহেশতের টিকিট বিক্রি করছিল, মানুষ যদি ওই প্রলোভনে পড়তো এবং তারা সরকার আসতো তাহলে যে কি করতো তার নমুনা তারা ওইখানে দেখাচ্ছে। সংসদও তারা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না, যেখানে সরকারকে চাপে ফেলে বা গাইড করে ভালো কাজ করতে আরও উদ্বুদ্ধ করা যায়। বরং তারা একেবারে বিরোধিতার জন্য কিছু বিরোধিতা করছে, সেটা খুব কার্যকর কিছু তারা করছে বলে আমার মনে হয় না। ডাক্তার তাজনুবা জাবিন, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই বিরোধী দলের ভূমিকা নিয়ে। তারা কি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে বা তাদের কি সদিচ্ছা আছে সরকারকে সহযোগিতা করা? সেই সাথে 6 মাস পরও এই যে মব সংস্কৃতি বা চাঁদাবাজি, রাজনৈতিক সংগঠনের সহিংসতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। একজন গবেষক বলেছেন যাকে পছন্দ নয় তাকে ট্যাগ দিয়ে হামলার সংস্কৃতি এবং রাজনৈতিক সংগঠনের চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি কি দেখেন? যে এই যে অপরাধ নিয়ন্ত্রণে তারা কি সঠিক পদক্ষেপ নিচ্ছে, নাকি ধরেন নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে না দেখা, কিংবা এমনও কি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনেক রাজনৈতিক দলের এমন আছে, বিরোধী দলেরও এমন অনেক চাঁদাবাজি বা মব বা আরো অনেক ধরনের অভিযোগ আছে, সেগুলো আসলে কেন নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না?
আচ্ছা, অনেক কিছু একসাথে জিজ্ঞেস করেছেন, আমি আস্তে আস্তে বলি। প্রথম হচ্ছে সায়ন্ত ভাইকে ধন্যবাদ কথার প্রসঙ্গে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনার জন্য, বাট আমরা মনে করি এটাই মূল প্রসঙ্গ। গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাসে এটা কথা প্রসঙ্গে আসার মতো না। এবং আমি এখানে আসলে জামাতকে ডিফেন্ড করতে চাই না, আমি বিরোধী দল প্রসঙ্গে বলছি, বাট এই ধরনের নৈতিক স্খলনের উদাহরণ কিন্তু আমরা সরকার দলীয় মন্ত্রীর পক্ষ থেকেও আমরা পেয়েছি, যদিও আমার খুব একটা রুচি হয় না এগুলো নিয়ে কথা বলার। কিন্তু গুম আইন নিয়ে আমি একটু বলি যে শান্ত ভাই বলল যে কারা তদন্ত করবে, ছোটখাটো কিছু বিষয় ছাড়া মোটা দাগে একটা ভালো আইন হয়েছে। একেবারেই আমি এটাতে অ্যাগ্রি করি না, কারণ কারা তদন্ত করবে? পুলিশ। যে পুলিশকে ন্যূনতম সংস্কার করা হয় নাই, এখনো পুলিশ দলীয় পরিচয়ে সরকারের পরিচয়, এখনো পুলিশ সরকারের, এখনো পুলিশ জনগণের না। এবং জনগণের করার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ বর্তমান সরকার নেয় নাই পুলিশের হাতে এরকম জুলাই নৃশংসতা হওয়ার পরও। আমরা কিন্তু গুমের ক্ষেত্রে দেখেছি যে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, নিরাপত্তা বাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক। তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না। তাদেরকে কারা তদন্ত করবে? সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে শুধু। তাহলে এই যে লুপহোলগুলো রেখেছে, মাসুদ কামাল ভাই যেটা বলেছে যে বিচার বিভাগকে আলাদা না করা, আপনি যদি গোড়ায় এই প্রবলেমগুলো রেখে দেন, পুলিশকে নিজের অধীনে রেখে দেন, আপনি বিচারকে, জুডিশিয়ারিকে নিজের অধীনে রেখে দেন, তাহলে আপনি কিভাবে এই মানে জনগণের পক্ষে যে এগুলো গেছে, এখানে এই যে খাল খনন এবং ইত্যাদি যেসব দলীয় ইশতেহার পূরণের কথা বলছে, আই অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে, কিন্তু আপনার যখন একটা রাষ্ট্রের অক্সিজেন থাকবে না, অক্সিজেন এর অভাবে বেশি ভুগবে, তখন কি আপনি একটা হাতের ফ্র্যাকচারকে বেশি গুরুত্ব দিবেন নাকি তাকে অক্সিজেন দেওয়াটাকে বেশি গুরুত্ব দিবেন? অবশ্যই যেটা এই ভঙ্গুর, আমরা কিন্তু অস্বীকার করছি না যে পরিস্থিতিতে বিএনপি সরকার গঠন করেছে এটা খুব একটা অনুকূলে না, কিন্তু আপনাকে তো সদিচ্ছাটা দেখাতে হবে, সেটার অভাব কিন্তু আমরা দেখছি। আপনি কিভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনবেন যদি পুলিশ শুধুমাত্র আপনার দলীয় লোকজনকে এবং আপনার ফেভারে কথা বলে? এখনো একটা মামলা নিতে গেলে বা আপনার কোর্টে গেলে আমাদের মাথায় আগে, এখনো সব সাধারণ মানুষের আপনি জিজ্ঞেস করেন, মাথায় থাকবে যে এ তো এখন আগে আওয়ামী লীগের ছিল, এখন বিএনপির, কিছুই পরিবর্তন করে নাই। এবং বিরোধী দল অন্তত কিছু করতে না পারলেও, আমি বিরোধী দলকে কোনো ক্রেডিট দিতে চাই না সরকারকে চাপে রাখার জন্য, অন্তত এই কথাগুলো তারা বারবার বলছে, তাদের প্রতিনিধিরা টকশোতে বলছে, বক্তৃতায় বলছে, অন্তত সাধারণ মানুষ এটা শুনতে পাচ্ছে যে তারা কোনো কিছু করে নাই। আপনি দেখেন আজকের পত্রিকার নিউজ, গ্যাসের অভাবে প্রায় 100টার মতো কারখানা বন্ধ হয়ে গেছে, এবং এই কারখানাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য লাগে সেসবের সাথে সংশ্লিষ্ট। তার মানে কি, দ্রব্যমূল্য বাড়ার দিকে কিন্তু আমরা যাচ্ছি, এই চাল, ময়দা, আটা, ওষুধ, সো একটার সাথে কিন্তু একটা লিঙ্ক। কেন এখনো এলএনজি টার্মিনালের কেন এখনো আমদানি শুরু করতে পারছি না? কেন টার্মিনাল এখনো মেরামত হচ্ছে না? কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু নাই। শান্ত ভাই যে সোলার মডেল থেকে জাতীয় গ্রিডে 35 মেগাওয়াটের কথা বলে, আমি যতটুকু জানি বিদ্যুৎ মন্ত্রীর স্পষ্ট কোট অ্যান্ড আনকোট বক্তব্য হচ্ছে তারা ওপেক্স মডেলের পলিসি গ্রহণ করেছে 2 মাসের মধ্যে, যেটা বাস্তবায়ন করবে পুরো দেশে। সো এরকম কোনো কিছু কিন্তু তারা, যেটা আমি বারবার বলছি, যেগুলো অগ্রাধিকার দেওয়া, আপনি মব সন্ত্রাস কিভাবে বন্ধ করবেন? কারণ আমরা আওয়ামী লীগ সময়ে দেখে এসেছি যে বিরোধী দলকে দমন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। আমার মতের সাথে মিল হবে না, তাকে মারো, ধরো, এই করো। তাহলে এখনো কিন্তু ওই প্রক্রিয়াটা রয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে এটা ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে, এবং এটা আমি বারবার বলি যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন অবশ্যই তার নিজস্ব লোক দিয়েই করবে, এটা সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি মিনিমাম পরিবর্তনের দিকে না যাই, বিশেষ করে এই যেগুলো মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং যেটার জন্য আমরা গত 2 দশক পিছিয়েছি, এই যে আমি গুমের অধ্যাদেশ যেটার কথা বলছি, বিএনপি এটাকে 2009-এর আইনে ফেরত নিয়েছে। 2025-এর অধ্যাদেশে কিন্তু ছিল যে এই আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশকে কমিশন তদন্ত করতে পারবে। 26-এর আইন যেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সেটা কিন্তু 2009-এ ফেরত নিয়ে গেছে। তাহলে দেশকে কি আমরা পিছালাম না আগালাম? এটা তো স্পষ্ট। জি মাসুদ কামাল, বলা হয় যে প্রধানমন্ত্রী নিজে মাঠে যাচ্ছেন, সরজমিনে কাজ দেখাচ্ছেন, কিন্তু অনেকটা গুড গভর্নেন্সের চেষ্টাও করছেন। সেই ক্ষেত্রে অভিযোগ ওঠে এমন যে প্রধানমন্ত্রীর যে গতির সঙ্গে মন্ত্রিসভা তাল মেলাতে পারছে না। সেই ক্ষেত্রে এই 6 মাসের যেই ব্যর্থতা যেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো কি আসলে তাদের উপরও দায় যায়? প্রধানমন্ত্রীর বার্তা কি তাদের মন্ত্রী আমলাদের কাছে পৌঁছাতে পারছে না? আপনি কি বলবেন? পারছে না, অনেক ক্ষেত্রেই পারছে না। এটা হয় কি জানেন, টিম হয় নাই। আমরা একটা ভালো অধিনায়ক পেয়েছি, মেসিকে নিয়ে যদি আপনি ফকিরে টিমে ঢুকাই দেন,
তো ওই টিম কী হবে? মেসি দুদিন পরে ফকিরে পরে প্লেয়ার হয়ে যাবো। হিসাবটা এরকম রে ভাই, যে উনি একা পারছেন, উনি একা করছেন, চেষ্টা করছেন, ওনার সঙ্গে লোকেরা তো ওনাকে ফলো করছেন না, করতে পারছেন না, অথবা করতে চাচ্ছেন না। শুনেন, ছোটোবেলার কথা বলি। ছোটোবেলায় আমরা যখন পরীক্ষায় খারাপ করতাম না, বাসায় যাই না অজুহাত দিতাম, বলতাম কি স্যার না সিলেবাসের বাইরে পরীক্ষা করছে, প্রশ্ন করছে। আবার বলতাম যে এই প্রশ্নগুলি আসলে স্যার এইভাবে পড়ায় নাই, অন্যভাবে পড়াইছিল, আমাদের একটা সাজেশন দিয়েছিল, সাজেশনের বাইরে থেকে প্রশ্ন করছে, এই জন্য আমার মার্কস খারাপ হয়েছে। এখন যদি আমার বাপ যদি আপনার সতর্ক হতেন, উনি জিজ্ঞাসা করতেন যে তোর রেজাল্ট কি এখানে তোরটাই খারাপ হয়েছে না সবারটাই খারাপ হয়েছে? যদি সবারটাই খারাপ না হয়, যদি অন্যরা ভালো করে, তো অন্যরা পারলে তুমি পারলা না কেন ভাই? ভাই তো না বাবা, আচ্ছা তুমি কেন বাবা পারলা না জিজ্ঞাসা করতো। আর বাপ যদি কেয়ারফুল না হইতো, বাপ যদি বলতো হ্যাঁ ঠিকই তো, আমার ছেলেকে কেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করালো, যেটা পড়ায় না এটা কেন পড়ালো, বলে বাপ যায় যদি শিক্ষকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, তাহলে কিন্তু ভাই আমি একটা চান্স পেয়ে গেলাম যে না, আমি বাপকে আমি কনভিন্স করতে পারছি। তো আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে আমি তো এখন অপেক্ষা করছি আর কিভাবে আপনার লোডশেডিং ম্যানেজমেন্ট করা যায় এই ব্যবস্থা করছি। এবং আমার ধারণা উনি প্রাইম মিনিস্টারকে বুঝাইতে পারছেন যে ওনার এই কাজটা ঠিক আছে, এবং প্রাইম মিনিস্টার মনে বুঝেও ফেলাইছেন। কালকে দেখলাম উনি বলতেছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন যে অন্য কেউ যদি অন্য কারো হাতে যদি কোনো প্ল্যান থাকে আমাদের কাছে নিয়ে আসেন। তার মানে কি উনি কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কথা যুক্তিটা গ্রহণ করছেন। তো আমার কথা হলো কি ভাই, কে জানি বলতেছিল যে অগাস্ট মাসে নাকি অনেক গরম হয়, এই জন্য এগুলো হচ্ছে। তো অগাস্ট মাস কি পৃথিবীতে প্রথম আসলো? গত বছর অগাস্ট ছিল না, তার আগের 10 বছর অগাস্ট ছিল না ভাই? ছিল তো। যুদ্ধ হইতেছে, যুদ্ধ এর আগে হয় নাই? অনেক কিছুই তো হয়েছে। ফেব্রুয়ারি মাসে এরা ক্ষমতায় আসছে, ফেব্রুয়ারি 28 মাস থেকে যুদ্ধ শুরু হয়েছে, মানলাম 28 তারিখ থেকে, সবই ঠিক আছে। বাট এই ধরনের ক্রাইসিস কি এর আগে কখনোই পৃথিবী পড়ে নাই? পড়ছে তো, সবই পড়ছে। তো এই ধরনের ক্রাইসিস হইতে পারে, এটা যাই না আপনি ক্ষমতায় আসেন নাই। যখন পাবলিকের কাছে ভোট চাইছেন তখন কি বলছিলেন যে কথা আজকে আমির খুশু মাহমুদ চৌধুরী বলতেছে, এই 2 বছরের মধ্যে কিছু হবে না, আমার কাছে জাদুর করার মানে জাদুর নাই, দক্ষতা নাই। তো জাদুর দক্ষতা মঞ্চে উঠছেন কেন ভাই? আপনি উঠছেন কেন? আপনি যদি না, আপনি বলছেন 2 বছর কিছু হবে না, তো 2 বছর কে দেশে মানুষ না খেয়ে থাকবে? 2 বছর কে দেশে মানুষের গ্যাস লাগবে না? শুনেন, প্রবলেম আছে, দেশটা গরিব, মানুষ বেশি, মানুষের চাহিদা বেশি, মানুষ অসভ্য, সব মানলাম, সব মানলাম, আমি একটা অসভ্য মানুষ মানলাম। তো আপনি তো আমার প্রধানমন্ত্রী হয়েছেন রে ভাই, আপনার হওয়ার সময় বুঝেন নাই যে এই লোকগুলি খারাপ, এই লোকগুলি আপনার অতৃপ্ত লোক, এই লোকগুলি কোনো ভালো কিছু স্বীকার করে না। আপনি আগে জানতেন না? জানতেন তো, বুঝতে যাই না বুঝে ওখানে গেছেন। এখন আপনি আমার জাদুর খেল দেখেন কেন ভাই? পারেন নাই, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। পারেন নাই আপনি। আপনি যখন পারেন নাই তখন এত অজুহাত দিয়েন না, কারণ আপনি যে কথাই বলেন, আপনি যে আজকে খেলে আমি একটা শুনলাম, একটা আপনার সিএনজি ড্রাইভার, সে গ্যাস কিনতে যে 40-50 টাকার গ্যাস কেনার পরে গ্যাস আর নাই। এখন সে যে ভাষায় কথা বলল, এই ভাষাটাকে রেকর্ড করে কেউ প্রাইম মিনিস্টারকে শোনাইছে? যদি শোনাইতো তাহলে অজুহাত দানকারী মন্ত্রীকে উনি সাপোর্ট করতেন না। এটা জিনিসটা বুঝতে হবে। আমরা সবসময় দেখি যিনি ক্ষমতার শীর্ষে থাকেন তার চারপাশে চাটুকাররা থাকে এবং সবাই ব্যাখ্যা করতে থাকে যে এই কারণে এটা হয়েছে, ওই ভাই আমার তো কারণ জানার কোনো দরকার নাই। আমার কথা হলো কি, আমি যা চাই আপনি আমার চাহিদা মেটাতে পারলেন কি পারলেন না? যদি আপনি না পারেন তাহলে আপনি ব্যর্থ। ব্যর্থ শব্দটা এখানেই প্রয়োগ করা হয় যে আপনি পারেন নাই। যদি না পারেন আপনি সবাইকে নিয়ে বসেন। উনি বলতেছে বিরোধী দল, উনি বিরোধী দলকে চ্যালেঞ্জ করতেছে যে বিরোধী দল কেন সমালোচনা করে, পারলে আপনারা বলেন না। আপনি বিরোধী দলকে বলবেন না, আপনি তাদের কাছে মতামত চান না। আপনি বরং যত লোক আছে মানে এই বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে যত এক্সপার্ট আছে আপনি সবাইকে নিয়ে বসেন, সবাইকে ডাকেন। অন্তর্বর্তীকালীন সরকার সময় কিছু ডাকেন, যদি একটা ইবলিসও হয় তাকেও ডাকেন, তার কাছ থেকে আপনি পরামর্শটা নেন, কাজ আপনি করেন। ডাকছেন আপনি সবাইকে? ডাকেন নাই তো। আপনি আপনার টুকু সাহেবের কথার উপর নির্ভর করতেছেন। টুকু সাহেব ফেল করছে রে ভাই, ফেল করছে, সে পারে নাই দিতে। মানুষ এই জিনিসটা আর 2 দিন পর মানুষ অন্যভাবে বলবে কথা। তখন এই সমস্ত লজিক কেউ শুনবে না। এই সমস্ত মানে প্রাইম মিনিস্টার কত ভালো, কত সবাইকে নিয়ে কাজ করতেছে, এই যে কথাগুলি বলতেছে ওগুলি লোকে শুনবে না। কিন্তু যখন সে, আপনি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। দেখেন আমার বাসা হলো কলাবাগান এলাকায়, আমার বাসায় মোটামুটি গ্যাস থাকে না। মাঝখানে 2 দিন হঠাৎ করে কী কারণে আসছিল আমি বলতে পারবো না, আমি মোটামুটি থাকে না। তো আপনি গ্যাস দিতে পাচ্ছেন না,
আপনি কি মাসে আমার কাছ থেকে বিল নেবেন না? বিল নেবেন তো, বিল নেবেন কোন, আপনি তখন লজ্জা করবে না যে এই লোকটাকে আমি সারা মাসে কোনো গ্যাস দিতে পারি নাই, তার কাছ থেকে আমি বিলটা কীভাবে নেই? আপনি যদি বলতেন যে যাদের বাসায় গ্যাস যায় না, কাদের বাসায় গ্যাস যায় না আপনি জানেন, কিন্তু আপনার সেই মেকানিজম আছে, আপনি যদি সেটা জানেন তাদেরকে আপনি বিল নিয়েন না। জি, আপনি বিলও নিচ্ছেন, গ্যাসও দিবেন না, এর নাম সেবা? ইউটিলিটি কি এটাকে বলে? ভাই এইগুলি বলবেন, আপনি তো বলেন, বলে আপনি এখন একটা শান্তি পাচ্ছেন, 2 দিন পরে দেখেন মানুষের রিয়াকশনটা কি দাঁড়ায়।